একলা একা গহীন রাতে কে ডাকে? গভীর রাতে যখন আচমকা ঘুম ভেঙে যায়, তখন চারিদিকে থাকে কেবলই নিস্তব্ধতা। মনে হয় ঘন কালো অন্ধকারের মাঝে আমি একাই, কেউ নেই সেখানে। চারপাশের অন্ধকার যেন গিলে খায় আমায়। তখন মনে হয় এই বিশাল পৃথিবীর অন্ধকারে আমি একাই জীবিত। আমার উপর দূর থেকে নজর রাখছে কোনো এক অজানা পিশাচ। কেবলই মনে হয় ওই রাতের অন্ধকারের সেই পিশাচ শকুনের মতো তাকিয়ে থাকে কখন আমার ঘুম ভাঙবে আর তারপর আমাকে নিজের খাদ্য বানাবে। তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি অসহায় লাগে। কাউকে যে ডাক দেব এমন সাহসটুকুও থাকে না। মনে হয় যেন আমার আওয়াজে সে আমার কাছে চলে আসবে। পায়ের কাছে যেন কেউ বসে রয়েছে, তার নিঃশ্বাসের ঠান্ডা বাতাসে পা দুটো অবশ হয়ে আসছে। ধীরে ধীরে সেই রক্তখাদক পিশাচ এগিয়ে আসবে ঘাড়ের দিকে, তীক্ষ্ণ দাঁত বসিয়ে শরীরের সব রক্ত তৃপ্তি ভরে পান করবে। সেই মুহূর্তই হবে শেষ মুহূর্ত। আর তারপর এক নিমেষে টেনে নেবে শরীরের সব উষ্ণ রক্ত। কেউ জানে না কখন সেই রাত নেমে আসে, কাকে বেছে নেয় আর কাকে ছেড়ে দেয়। শুধু জানা যায় এই অন্ধকারের মাঝে কোথাও জেগে আছে এক রক্তখাতক পিশাচ। এলাকার প্রান্তে পুরনো একটা ভাড়া বাড়ি। রাতের অন্ধকারে বাড়ির দেয়ালগুলি যতটা ভয়াবহ, দিনের আলোয় ততটাই সাধারণ। মাত্র 2 দিন হলো অনিমেষ এই বাড়িতে উঠেছে। অফিস থেকে বাড়ি পর্যন্ত রোজ যাতায়াত করা সম্ভব নয়, তাই কাছাকাছি কোনো একটা ভাড়া বাড়ি সে খোঁজ করেছে আজ প্রায় অনেক দিন, শুধুমাত্র যাতায়াতের সময় বাঁচানোর জন্য। তার এক অফিস কলিগের মাধ্যমে এই বাড়িটার খোঁজ পায় সে। 2 কামরার এই ঘরের তুলনায় ভাড়া যথেষ্ট কম। যদিও বাড়িটা একটু পুরনো, তবু এই দুঃসময়ে একা মানুষের জন্য এমন একটা জায়গা যথেষ্ট। গতকাল সকালে অনিমেষ নতুন ভাড়া বাড়িতে আসে। বাড়ির চারিদিকে গাছপালায় ভরা। শুকনো গাছের পাতা ডালপালায় বেশ জঞ্জাল হয়েছিল। দেখেই বোঝা যায় এ বাড়িতে লোক থাকে না আজ প্রায় 10 বছর। কিন্তু কেন যে এ বাড়িতে কোনো লোক থাকে না, সে প্রশ্নটা অনিমেষের মনেই হলো না। তার একটাই ধারণা, সৌভাগ্য করে একটা বাড়ি যখন সে পেয়েছে তখন আর চিন্তা কি। কিন্তু এই বাড়িতে আসাটা অনিমেষের সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, তা সে শীঘ্রই টের পাবে। সকালে ঘুম ভাঙার পর অনিমেষ বিছানায় কিছুক্ষণ বসে রইল। তার শরীরটা কেমন ঝিমঝিম করছে, বেশ ক্লান্ত। অফিসে আজকাল কাজের ভীষণ চাপ, তার উপর এই নতুন ভাড়া বাড়িতে লাগেজ সহ আসবাব লোড করতে কাল অনেকটা পরিশ্রম হয়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে বেসিনে গিয়ে মুখে কিছুটা জল দিল। গলার কাছে জলের ছোঁয়া লাগতেই একটা ব্যথা অনুভূত হলো। আয়নায় তাকিয়ে অনিমেষ দেখল গলার উপর একটা জায়গায় কেমন যেন রক্ত জমাট বেঁধে আছে। খুব একটা খেয়াল করলো না সেদিকে। আজ অফিস নেই, তাই সারাদিন অনেক সময়। অনিমেষ ভাবল আজ তার এই থাকার জায়গাটাকে পরিষ্কার করে নতুন করে সাজাবে। এমনিতেও বাড়ির সামনে যা জঞ্জাল হয়ে আছে, তাতে দিনের বেলাতেও কেমন গা ছমছমে হয়ে থাকে। সন্ধেবেলায় অনিমেষ সমস্ত কাজকর্ম গুছিয়ে ঘরে এসে বসল। বাড়ির এতটা জায়গা পরিষ্কার করাও একটা বড় ব্যাপার। বাড়ির অপর প্রান্তের ঘর থেকে অদ্ভুত একটা ছবি পেয়েছে সে। ছবিটা বেশ অদ্ভুত, কিন্তু আধ্যাত্মিকও। তান্ত্রিক পুরাণ মতে
দশমহাবিদ্যার ষষ্ঠতম বিদ্যা দেবী ছিন্নমস্তা। ছবিটা অনেকটা সেই রকম, তবে অনেক কিছু অমিলও রয়েছে। যেমন এই ছবিতে ছিন্নমস্তার দুটি হাতে অসম্ভব রক্তের দাগ। অনিমেষ ছবিটাকে টাঙিয়ে নিজের বিছানায় গিয়ে বসল। এভাবে প্রায় কয়েকটা দিন কেটে যায়। অফিস করে ক্লান্ত শরীর নিয়ে অনিমেষ যখন ঘরে আসে, তখন শুরু হয় আর এক পরিস্থিতি। আজ বেশ কয়েকদিন ধরে রাতের বেলা বেশ অস্বাভাবিক কাটছে তার। রাত হলেই যেন সমস্ত বাড়িটা সজাগ হয়ে ওঠে। এই ঘরের চার দেয়ালের মধ্যে যে অনেকে বাস করে, অথচ দিনের আলোয় একেবারে স্বাভাবিক। রাতের খাবারটা সে বাইরে থেকেই খেয়ে এসেছিল। ব্যাগটা কাঁধ থেকে খুলে রেখে ওভাবেই শুয়ে পড়ল বিছানায়। ক্লান্ত শরীরে একটু নরম বিছানার স্পর্শ পেলে বড় আলসে হয়ে ওঠে শরীর। ধীরে ধীরে চোখে ঘুম আসে। রাত গভীর থেকে গভীরতর হতে থাকে। এক অদ্ভুত প্রশান্তিময় শীতল ঠান্ডায় পরিবেশটা কেমন অপেক্ষারত। ঝড় আসার আগে আকাশ যেমন শান্ত ও গম্ভীর হয়ে ওঠে, অনিমেষের ঘরের অবস্থাটাও কতকটা ওইরূপ। রাত তখন গভীর। ঘুমন্ত অবস্থাতেই অনিমেষ টের পাচ্ছিল তার পাশে কেউ শুয়ে আছে। তার নিঃশ্বাস সরাসরি অনিমেষের ঘাড়ে এসে পড়ছে। শীতল হাওয়া, চারিদিকটা ভয়ঙ্কর নিস্তব্ধতায় ভরা। অনিমেষের ঘুমের ঘোর ধীরে ধীরে কাটছে, কিন্তু সে কোনোভাবেই চোখ খুলবে না। সে নিশ্চিত তার পাশে কেউ শুয়ে আছে। পুরো ঘরে একটা আষ্টে গন্ধে ভরে উঠেছে। নিঃশ্বাসের বাতাস আর শব্দ দুটোই বেশ ভালোভাবে অনুভব করতে পারছে সে। অতএব এ ঘরে নিশ্চয়ই কেউ রয়েছে। অনিমেষ সবটা বুঝেও শরীরের একটা অংশও নাড়ছে না, কাঠ হয়ে শুয়ে আছে। একটা পর্যায়ে গিয়ে সব কিছু কেমন শান্ত হয়ে গেল। পাশে শুয়ে থাকা সেই অনুভূতিটাও ঝিমিয়ে এলো। অনিমেষ এবার একটু সাহস করে চোখ মিলে দেখার চেষ্টা করলো। অনিমেষের একেবারে মুখের সামনে পৈশাচিক নজরে তাকিয়ে রয়েছে এক রক্তখাদক। সারা মুখে রক্তের দাগ, চোখের কোণে কোনো মনি নেই, যেন খুবলে তুলে নেওয়া হয়েছে। সামনের তীক্ষ্ণ ধারালো দাঁতে রক্তের প্রলেপ। অনিমেষ এক ঝটকায় সেই খাদককে সরিয়ে দিল, কিন্তু তার হাত সেই নরখাদকের শরীরের মধ্যে থেকে অবাধে সরে গেল, যেন সে এক অশরীরী, যার শরীরের কোনো অস্তিত্বই নেই। সেই পৈশাচিক রক্তখাদক এগিয়ে আসতে থাকলো তার দিকে। অনিমেষের সারা শরীর যেন বিছানার সাথে কেউ শক্ত করে বেঁধে রেখেছে। খাদকের প্রবল তীক্ষ্ণ দাঁত তার গলার পাশে ছিদ্র করে দিল। শরীরের উষ্ণ রক্ত যেন সেই দানব পিশাচ শুষে নিল এক মুহূর্তে। যন্ত্রণা আতঙ্কের একেবারে শেষ মুহূর্তে এসে অনিমেষ কাতরাতে লাগলো। চোখ দুটো থেকে জলের বন্যা বয়ে গেল। একটা সময় পর সেই পিশাচ তাকে ছেড়ে উঠে গেল। ক্ষীণভাবে অনিমেষ দেখল ওই রক্তখাদক পিশাচ যেন হাওয়ায় ভেসে যাচ্ছে, আর দেয়ালে থাকা সেই অদ্ভুত ছবির ফ্রেমেই প্রবেশ করল। রক্তমাখা শরীরটা একসময় পুরোপুরি নিস্তেজ হয়ে গেল। সকালের আলো চোখে পড়তেই সারা শরীরে ভীষণ ব্যথা হতে লাগলো। অনিমেষ বিছানার উপরে উঠে বসার একটা বৃথা চেষ্টা করলো। প্রথমে ব্যর্থ হলো, তারপর ধীরে ধীরে উঠে বসলো। শরীরে এমন ব্যথা কেন? তবে কি কাল রাতের ঘটনা সত্য? না না, তা হয় কি করে? ওটা নিশ্চয়ই মনের ভ্রম ছিল, রাতের স্বপ্ন।
অনিমেষ উঠে গিয়ে সেই ছবিটাকে দেখতে লাগলো। জানালার পর্দাটা সরিয়ে সে বেশ গভীরভাবে লক্ষ্য করলো ছবিটা কোনো ফটোগ্রাফি নয়, এটি একটি হাতে আঁকা ছবি। সেই ছবিটাকে প্রথমে দেখে মনে হয়েছিল এটা কোনো আধ্যাত্মিক দশমহাবিদ্যার একটি রূপ, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় এ কোনো দেবী নয়, জলজ্যান্ত মানুষের মুন্ড কাটা চিত্র। অনিমেষের হাত থেকে ছবিটা নিচে পড়ে কাঁচগুলো টুকরো টুকরো হয়ে গেল। হঠাৎ বাড়ির পিছন থেকে ভেসে এলো এক ভয়াবহ হাস্যধ্বনি। কোনো দিকে না তাকিয়ে এক ছুটে অনিমেষ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। ভয়ের তীব্র সীমানা পেরিয়ে গেছে অনেক আগেই। এখানে আসাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু এখন কি করবে সে? ফোনটাও ওই ঘরের মধ্যে রয়ে গেছে, কোনো ভাবনাই সে ভাবতে পারছে না। প্রাণটা নিয়ে সে কোনো রকম বেঁচেছে, এবার কোথায় যাবে, কার কাছেই বা যাবে? একজন আফগান বিক্রেতাকে দেখে অনিমেষ এগিয়ে গেল সেদিকে। পিস্তা বাদাম লিবে? আসুন বাবু আসুন, আচ্ছা কিসমিস আছে, লিবেন? পৌষ্টিক বাদাম ভি আছে। না না, আমি কিছু নেব না, আসলে আমার একটু সাহায্যের প্রয়োজন। আমি গরিব আদমি আছি বাবু, আপনাকে মদত করার। না না, আমি ওই সাহায্যের কথা বলছি না, আসলে আমি একটা বিপদে পড়েছি, তাই একটু সাহায্য। हाँ हाँ जरूर, বলুন বাবু, क्या हुआ? অনিমেষ ওই বাড়িটাকে নির্দেশ করে তার সাথে ঘটে যাওয়া সব কথাই সে বলল। আফগানি পুরোটা শুনে বিভ্রান্ত সুরে বললেন, बाबू इस मकान 10 साल से खाली है। हर कोई कहता है कि इस मकान पे आत्माओं जीवित है। आप यहाँ से निकल जाइए बाबू। আমি তাই যাব, কিন্তু ওই ঘরে আমার জিনিসপত্রগুলো রয়েছে, আপনি যদি আমার সাথে একটু যেতেন, আসবাবগুলো গুছিয়ে নিয়েই চলে আসতাম। তাই আপনার যা লাগে আমি দিয়ে দেব, ও নিয়ে চিন্তা করবেন না। অনেক জোরাজুরি করার পরে তাকে রাজি করানো গেল। অনিমেষ সেই বৃদ্ধ আফগানিকে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকলো। সেখানে পড়ে ভেঙে যাওয়া সেই চিত্রের একটা কাচের টুকরোও নেই। সব এত নিখুঁতভাবে হাওয়া হয়ে গেল কিভাবে? কোনো দিকে আর না তাকিয়ে সে তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যেই নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিল। তারপর বেরিয়ে গেল সেখান থেকে। থাকার মধ্যে রয়ে গেছে কয়েকটা আসবাব, ওগুলো নিয়ে কাজ নেই। প্রাণে বেঁচে থাকলে অমন আসবাব আরও বানানো যাবে। এতক্ষণ শুনছিলেন ডাকিনীর 4 নম্বর এপিসোড নিশিরাতের রক্তখাদক। প্রত্যেক শনিবার আমি অমিত নিয়ে আসি ডাকিনী দ্য হরর পডকাস্ট। এখানে রাত নামে আগেই আর গল্প শেষ হয় না কখনো। আজকের গল্প কেমন লাগলো তা আমাদের জানাবেন। আপনিও যদি চান আপনার লেখা কোনো গল্প বা আপনার কোনো অভিজ্ঞতা আমাদের প্ল্যাটফর্মে অডিও স্টোরির মাধ্যমে পরিবেশিত হোক, তবে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে মেল করুন আপনার গল্প। এই গল্পটি কেমন লাগলো তা জানাবেন। আজ বিদায় নিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফোনের স্ক্রিনটা অফ করুন আর ঘুমিয়ে পড়ুন। গুড নাইট, হ্যাভ এ গুড ড্রিম।